আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। শুরুতেই জানিয়ে দিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। কোনোভাবেই সংসদকে ব্যর্থ হতে দেয়া যাবে না, বিরোধী দলের সঙ্গে যে কোনো আলোচনায় প্রস্তুত সরকার, সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী। এই সংসদ বাংলাদেশের মানুষের জন্য, এই সংসদ বাংলাদেশের জন্য। রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি বিরোধী দলীয় চিফ হুইপের। 5 আগস্টের পর অভিভাবকের ভূমিকায় ছিলেন রাষ্ট্রপতি, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। ধর্ম নিয়ে রাজনীতি নয়, সবার জন্য নিরাপদ রাষ্ট্র নিশ্চিত করতে চায় সরকার, বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। টানা বৃষ্টি, পাহাড়ি ঢলে হাওড়াঞ্চলে কয়েক হাজার হেক্টর জমির ধান পানির নিচে, আধ পাকা ধান কেটে ফেলতে মাইকিং। এবং লাখ টাকার ঘুষে জুলাই স্মৃতি জাদুঘরে চাকরি, বিজ্ঞপ্তি প্রকাশের আগেই ভাইবা, লিখিত পরীক্ষা ছাড়াই উত্তীর্ণ। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। দ্বিমত থাকলেও দেশের মানুষের স্বার্থে বিরোধী দলের সঙ্গে যে কোনো আলোচনার জন্য সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, গণতন্ত্র বাধাগ্রস্ত হলে দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা সহ সব খাতই বাধাগ্রস্ত হয়। তর্ক বিতর্ক হামে আক্রান্ত শিশুর মায়ের মন শান্ত করতে পারে না বলে মন্তব্য করেন তারেক রহমান। এদিকে সংসদে তাঁর সমাপনী বক্তব্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের গুরুত্বের কথা উল্লেখ করেন তিনি। সাদিয়া কানিজের রিপোর্ট, জানাচ্ছেন সর্দার রাজীব। ভাষণ সম্পর্কে 1 মাস 25 দিন পর শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এদিন রাত 8টায় রাষ্ট্রপতির আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা ও সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় স্পিকার, আপনি এবং আমরা সহ এ সময় দেশের নানা সংকট সমাধানের আশ্বাস দিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। এই সংসদ ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি। কৃষকদের দুঃখ দুর্দশা দূর করতেই কৃষক কার্ড কৃষকদের কাছে ধীরে ধীরে পৌঁছানো হবে এবং দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই কাজ করবে এই সরকার বলে জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই স্নাতক ও ডিগ্রি পর্যন্ত নারী শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং ভালো ফলাফল করলে উপবৃত্তির ব্যবস্থা করা হবে। সরকার প্রধান বলেন, সব আলোচনার বিষয়বস্তু হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন। অন্য দেশের উদাহরণ না দিয়ে নিজেদের দেশকে এগিয়ে নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র বাধাগ্রস্ত হলে শিক্ষা, অর্থনীতি সব বাধাগ্রস্ত হবে। বলেন, মানুষ রাজনৈতিক তর্ক বিতর্ক চায় না, চায় তাদের সমস্যা সমাধান। তাই পরবর্তী সংসদে জনগণের সমস্যা নিয়ে আরও আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী। এই সংসদের সফলতা মানে ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশ এবং সংসদের রীতি, সংসদের নীতি। মাননীয় স্পিকার, একটি দল সরকারে থাকবে, একটি দল বিরোধী দলে থাকবে। সেই জন্যই আমি বারে বারে বলছি, এই সংসদের দ্বারা গঠিত সরকার, মাননীয় স্পিকার, এই সরকারের টিকে থাকা, এই সরকারের সফলতা মানেই কিন্তু সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া। সংসদে মোট 94টি বিল পাশ এবং 2টি বিশেষ কমিটি গঠন হয়েছে বলে জানিয়ে সকলকে ধন্যবাদ জানান স্পিকার হাফিজ উদ্দিন। মাননীয় সংসদ নেতা এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে অপসারণ করে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে 24-এর 5 আগস্ট থেকে 8 আগস্ট সরকারবিহীন পরিস্থিতিতে রাষ্ট্রপতি অভিভাবকের ভূমিকা পালন করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর মির্জা ফখরুল ইসলাম বলেছেন, তখন রাষ্ট্রপতি না থাকলে দেশে অরাজকতা তৈরি হতো। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। অনুযায়ী আমি এখন মাননীয় 25 দিনের দীর্ঘ আলোচনার পর বৃহস্পতিবার শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এদিন বেলা 11টায় শুরু হওয়া সংসদ সভায় পাশ হয় এক্সচেঞ্জ কমিশন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ বিল। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে তাকে। এরপর আলোচনায় অংশ নিয়ে নাহিদের বক্তব্যের করা সমালোচনা করেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। উনি শেষ মুহূর্তে এসেও নিজে আজকে অনুধাবন করেছেন যে অবস্থার মধ্যে বাংলাদেশ ছিল, সেই অবস্থাটি সঠিক ছিল না এবং উনি ওনার বক্তব্যে প্রতিটি বিষয়
উনি অত্যন্ত যথাযথ গুরুত্বের মাধ্যমে তুলে ধরেছেন। জনাব নাহিদ সাহেবকে আবারও ধন্যবাদ জানাই যে বলেছে রাষ্ট্রপতি অর্ডার দিতে পারে না, রেকর্ডে আছে, মানে এরপরে তিনি বলছেন যেহেতু এর উপর একটা গণভোট হয়েছে, মানে স্পিকার সাদই যদি জায়েজ না হয় তাহলে পরে লিজিটিমেট হয়ে যাবে না বাকিটা। আলোচনায় চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, জামায়াতে ইসলামীর পরিচয় ও রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করছে সরকারি দল। সারা দেশের মতো এখানে সীমাহীন, বলগাহীন, লাগামহীন চাঁদাবাজি, ফুটপাত দখল করে চাঁদা নিয়ে লোকদেরকে রাস্তার মধ্যে বসায় দেওয়া হয়েছে। এর বাইরেও যারা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করেন তাদেরকেও চাঁদা দিয়েই ব্যবসা করতে। 5 আগস্টের পর আমরা কি এমন একটা বাংলাদেশ চেয়েছি মাননীয় স্পিকার? এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনার গুরুত্ব তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমান সংবিধান মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে জড়িত। ওই 1971 সাল আমাদের চিন্তায়, আমাদের মননে, আমাদের অস্তিত্বে, আমাদের মজ্জায় ঠিক একইভাবে এই 15 বছরের লম্বা ইতিহাস, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস এবং জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান ইতিহাস, এটা আমাদের বুকেই আমরা ধারণ করি মাননীয় স্পিকার। বিগত স্বৈরাচার সরকারের সময় দেশের রাজনীতি ও অর্থনীতি ধ্বংস করা হয়েছে বলেও মন্তব্য করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। একেবারে ধ্বংসপ্রাপ্ত। সর্দার রাজীব, টিভি, ঢাকা। এই সমস্ত বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা। প্রধানমন্ত্রীর হাতে ক্রেস্ট এবং বুদ্ধ মূর্তির প্রতিবিম্ব তুলে দেন তারা। এ সময় প্রধানমন্ত্রী তাদেরকে বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে বলেন, সবাইকে নিয়ে একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণ করতে চায় সরকার। প্রত্যেকেই যে যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুকরণ ও ভোগ করতে পারেন এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে তেমন একটি পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না বলে সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। একমাত্র বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনই সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীর নিবিড় সহাবস্থান নিশ্চিত করতে পারে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা প্রত্যেকটি নাগরিক, সকলে আমরা বাংলাদেশী। রুদ্র রফিক, RTV, ঢাকা। কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও নেত্রকোনায় টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। বিশেষ করে কিশোরগঞ্জে গত 36 ঘন্টার বৃষ্টিতে প্রায় 4,500 হেক্টর জমির বোরো ধান এখন পানির নিচে। একই অবস্থা সুনামগঞ্জ ও নেত্রকোনায়। আকস্মিক বন্যার আশঙ্কায় আধপাকা ধান কেটে ফেলার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। কিশোরগঞ্জের হাওড় জুড়ে এখন শুধুই হাহাকার। গত 24 ঘন্টায় জেলায় 160 মিলিমিটার বৃষ্টিপাতে তলিয়ে গেছে প্রায় 4,500 হেক্টর বুড়ো জমি। যে ধান কয়েকদিন পরই ঘরে তোলার কথা ছিল তা এখন পানির নিচে। 40 কের ক্ষেত করছি, 40 কের ক্ষেত হয়ে গেছে তোলয়া। এখন কি করি, কেমনে কি করি? পানির তলে ডুবে গেছে, মানে কাটায় গাড়িয়ে নেওয়ায় আনে আমাদের দইতে হয়। বোন ক্ষতিগ্রস্ত জমি এবং ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা যথাযথভাবে পূরণ করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করব। এদিকে সুনামগঞ্জেও পরিস্থিতির অবনতি হচ্ছে। সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও টানা বৃষ্টিতে হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2-3 কার খারছি শুকাইতেও পারি না, বাড়ি 50,000 ওখানে খামলা লাগে ক্ষেত খারাইতেও পারি না।
খুব কষ্ট আছে, এখন বাচ্চা কাচ্চা চলতাম গিলা কোকা। এই ধান ফান খেত করছিলাম, তখন রেন্দি মুকিলা আর খাই মই কিলা, বাচ্চা কাচ্চাই ভাল মুকিলা। নেত্রকোনার চিত্র আরও ভয়াবহ। কংস নদীর পানি বিপদসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কলমাকান্দা, খালিয়াজুড়ি ও মদন উপজেলার নিম্নাঞ্চলের আধাপাকা ধান তলিয়ে গেছে। নোয়াখালীর সেনবাগে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের পাকা বোরো ধান। বৃষ্টির কারণে একদিকে ধান কাটার শ্রমিক সংকট, অন্যদিকে কয়েক গুণ বাড়তি মজুরিতে দিশেহারা কৃষক। উপজেলা কৃষি বিভাগ বলছে, আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও টানা বৃষ্টি অব্যাহত থাকলে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। অন্যদিকে মৌলভীবাজারে বৃষ্টি কমায় নদ নদীর পানি বিপদসীমার নিচে নামলেও রাজনগরে নিম্নাঞ্চলে বন্যার পানি ঢুকছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এ জেলায় বড় কোনো বন্যার আশঙ্কা নেই। লিওন আজাদ, RTV। অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ কুইচি। হংকংয়ের পতাকাবাহী জাহাজটি মালয়েশিয়া থেকে ২৬,৫০০ টন অকটেন নিয়ে বুধবার রাতে বন্দরের বহির্নোঙরে পৌঁছে। জ্বালানি সংকটের মৌসুমে আমদানি করা পরিশোধিত অকটেন নিয়ে আসা তৃতীয় জাহাজ এটি। এর আগে গত ৮ এপ্রিল ২৬,০০০ টন নিয়ে এমটি সেন্ট্রাল স্টার এবং এরপর ১৭ এপ্রিল ও ২৭,০০০ টন অকটেন নিয়ে এমটি নেভি সেলও জাহাজ বন্দরে এসেছিল। বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে বিভিন্ন সময় আসা ৫টি জাহাজ অবস্থান করছে। এছাড়া বুধবার ৩টি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে। ঢাকার ধামরাইয়ে তেল কম দেয়ার অপরাধে একটি ফিলিং স্টেশনকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে জ্বালানি সংকটে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। ড্রামে তেল সরবরাহে কড়াকড়ি থাকায় সেচ কাজ ব্যাহত হচ্ছে। এদিকে ঈশ্বরদী ও গাজীপুরের কালিয়াকৈরে দেখা দিয়েছে তীব্র ডিজেল অকটেন সংকট। চাহিদা মতো তেল না পাওয়ায় বন্ধ রয়েছে অনেক পাম্প, ফলে নেতিবাচক প্রভাব পড়ছে শিল্প কলকারখানা ও গণপরিবহনে। অন্যদিকে দিনাজপুর ও রংপুরে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ক্ষোভ জানিয়েছেন চালকরা। উল্টো চিত্র বাগেরহাট, হিলি ও লালমনিরহাটে, সেখানে কমেছে জ্বালানি তেলের সংকট। আগের মতো পাম্পে পাম্পে দেখা যাচ্ছে না লম্বা সারি। 15 দিন থেকে আমি তেল পাই না, সিরিয়ালে আসি থাকি, দেখি তেল শেষ। যারা সিন্ডিকেট করছে তারাই এই পাম্পে এই জটিলতা, বিভিন্ন মানে যানজটের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বাইরে তালাবদ্ধ জাদুঘর, ভেতরে চলছে নিয়োগের অস্বচ্ছ কার্যক্রম। বিজ্ঞপ্তি প্রকাশের আগেই ভাইবা, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি, আর লাখ টাকার বিনিময়ে মিলছে সরকারি পদ। জাতীয় জাদুঘর ও জুলাই স্মৃতি জাদুঘরের নিয়োগ প্রক্রিয়া ঘিরে RTVর অনুসন্ধানে উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য। জাদুঘরের অনিয়ম নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের শেষ পর্ব দেখুন আজ। চিত্রটি রাত ৮টার ২০২৬ সালের ২৬শে জানুয়ারির জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্সের সিসিটিভির ফুটেজ। তাতে দেখা যায় ২০ থেকে ২৫ জন ব্যক্তি একে একে একটি কক্ষে প্রবেশ করছেন, কিছু সময় পর আবার বের হয়ে আসছেন। প্রশ্ন হলো, জাদুঘর বন্ধ হওয়ার পর রাতের বেলায় কেন এই কার্যক্রম? অনুসন্ধানে উঠে আসে আরো চাঞ্চল্যকর তথ্য। জুলাই স্মৃতি জাদুঘরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় ২৮শে জানুয়ারি, কিন্তু তার দুদিন আগেই ২৬শে জানুয়ারি রাতে একদল চাকরি প্রত্যাশী অংশ নেন ভাইবা পরীক্ষায়। এদের অনেককেই দিতে হয়নি কোনো লিখিত পরীক্ষা। আমি কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করি নাই ভাই, আমি পরীক্ষা দিয়ে চলে আসছি, এরপরে আমি আর জানি না আপডেট। যদি না করেন তাহলে যেই সার্কুলার হয় ২৮ তারিখ, আপনারা ২৬ তারিখ কিভাবে পরীক্ষা দিবেন? এখন ওইখানে আমি বলি, এখানে তো শহীদ পরিবার ছিল ভাই, ওইখানে ম্যাক্সিমামই হচ্ছে কারা আহত বা শহীদ পরিবারের জুলাই যোদ্ধাদের বেশি ছিল এখানে। এখন আপনার একটা অথরিটি কিভাবে পরীক্ষা নেবে? আমি ক্যান্ডিডেট হিসেবে আনসার আমি কিভাবে দেবো সেটা আমরা বলেন। শুধু তাই নয়, জাতীয় জাদুঘরের নিয়োগ নিয়েও মিলেছে দুর্নীতির অভিযোগ। নির্বাচনের আগে তড়িঘড়ি করে নিয়োগ দেয়া হয়েছে 53 জনকে। অনুসন্ধানে পাওয়া একটি অডিওতে শোনা যায় ১৩ লাখ টাকার বিনিময়ে নিশ্চিত করা হচ্ছে চাকরির। এই প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগ উঠেছে রেজিস্ট্রেশন সহকারী ও মহাপরিচালকের ঘনিষ্ঠ ব্যক্তি সুমন মিয়ার বিরুদ্ধে। ১৩ টাকাতে বলে দিতে পারবো, ঠিক আছে, কিন্তু বেশিও লাগতে পারে। এটা কি পরীক্ষায় পাস হতে হবে নাকি পরীক্ষায় পাস না করলেও চলবে? টোটাল প্যাকেজ। অভিযোগ রয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছেন সুমন মিয়ার আপন ছোট বোনও। ১৩ লাখ টাকার বিনিময়ে চাকরি,
এই বিষয়টা নিয়ে আপনার একটু জানতে চাচ্ছিলাম। সিবিএর সাধারণ সম্পাদক অর্থাৎ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। জি, আমাদের কিন্তু একটা অপোজিশন পার্টি আছে রাজনীতি সূত্রে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিপক্ষ একটা অপপ্রচার চালাইতে পারে। এখন ময়মনসিংহে কি আপনার বোনের পোস্টিং? হ্যাঁ, ময়মনসিংহ পোস্টিং দিচ্ছে। আপনার বাড়ি কোথায়? ময়মনসিংহ। তাহলে তো নিজ জেলায় হলো না? না, নিজ জেলায় না, আমাদের এটা হচ্ছে কি এখানকার এখানে যোগদান এখান থেকে পরবর্তী কর্তৃপক্ষ যে শাখায় দিবে বা যে দিবে করবে সেখানে আমাদের যাইতে বাধ্য। এসব অভিযোগের বিষয়ে জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওহাবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ওয়েবসাইটে নাম্বার আছে, ওইখানে কল দিয়ে পারমিশন নিয়ে তারপরে আসতে হবে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। মিথ্যা ও ভুয়া মেডিকেল রিপোর্ট দেয় সাবেক মন্ত্রী কামরুল ইসলামের আইনজীবীদের শোকজ করেছেন ট্রাইব্যুনাল 1, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন 15 দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে, তবে কোনো মিথ্যা বা ভুয়া রিপোর্ট দাখিল করেনি বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলা ছাড়াও গুমের অভিযোগ নিয়ে প্রসিকিউশন কাজ করছে বলে জানান চিফ প্রসিকিউটর। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। সিঙ্গাপুর ও কেরানীগঞ্জের একটি হাসপাতালের মেডিকেল রিপোর্ট দেখিয়ে ট্রাইব্যুনাল থেকে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসার অনুমতি নেয় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। যদিও বৃহস্পতিবার জানা যায় সেই মেডিকেল রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। অনুমতি না থাকলেও কারাগারে অবস্থান করে মিথ্যার আশ্রয় নিয়ে মেডিকেল রিপোর্ট দাখিল করেছে বলে জানান চিফ প্রসিকিউটর। পরে কামরুল ইসলামকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি বাতিল করে তার আইনজীবীদের কাছে ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল 1। কাগজগুলোর মানে যথার্থতা নাই, তো সব কিছু মিলে আমাদের কাছে এটা সন্দেহজনক লেগেছিল। আমরা তাৎক্ষণিকভাবে গত পরশুদিন আমরা এটা ট্রাইব্যুনালের নোটিশে আনলাম এবং এটা রিভিউ করার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন দিলাম। জনাব কামরুল ইসলাম সাহেবের আইনজীবীদের কাছে তারা একটা শোকজ করেছেন বা কৈফিয়ত তলব করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবী জানান নিরাপত্তার কারণ দেখিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা বাতিল করা হয়েছে, কোনো ভুয়া কাগজ জমা দেননি বলে দাবি করেন তিনি। আমরা কোনো ভুয়া কাগজ দেইনি, আমাদের কোনো ফেক পেপারসের উপর ভিত্তি করে এরকম কোনো রিকল হয় না। রিকল হয়েছে গভর্নমেন্টের যে সিকিউরিটি ইস্যু, ওখানে কোনো প্রিজন সেল নাই, এটার উপর ভিত্তি করে অর্ডারটা রিকল হয়েছে। একই আদালতে জুলাই হত্যাযজ্ঞের মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। আগামী তারিখ থেকে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। 21 দিন পরে 9-6 তারিখে আবার একটা ডেট হয়েছে, সেই তারিখে আশা করছি আমরা সাক্ষীর কার্যক্রম শুরু করব। এদিকে সারা দেশ থেকে আসা গুমের ঘটনা থেকে 100টি অভিযোগ নিয়ে কাজ করছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান সব গুম খুনের বিচার করা হবে। 100-র উপরে অভিযোগ ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি। আমাদের তদন্ত সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা তারা দায়িত্ব নিয়েছেন। তদন্ত সংস্থার কেউ যদি ঘুষ লেনদেনের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন বলে জানান চিফ প্রসিকিউটর। বিপুল দেবরাই, RTV, ঢাকা। শরিয়া আইন নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য সুনীল গুপ্তের 17তম মৃত্যুবার্ষিকীর এক আলোচনায় তিনি কথা বলেন। তবে জাতীয় সংসদ নির্বাচনে অমুসলিম সম্প্রদায়ের সদস্য মনোনয়ন দেয় জামায়াতের প্রশংসা করেন তথ্যমন্ত্রী। তারা কি দেশের প্রচলিত সাংবিধানিক আইনকে মেনে শাসন ক্ষমতা পাওয়ার চেষ্টা করছেন, নাকি তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে বা প্রতিজ্ঞা নিয়ে রাজনৈতিক সাংবিধানিক এবং সংসদীয় তৎপরতা চালাচ্ছেন? সরকার গঠনের পর মহান মে দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল, যেখানে বর্তমান দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক বাস্তবতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল দুপুর 2:30টায় মে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে বিএনপির নির্বাচনী ইশতেহারের শ্রমিক বান্ধব সকল প্রতিশ্রুতি আবারও তুলে ধরা হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। পূর্ব প্রস্তুতি সংবাদ সম্মেলনে এই দিন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মে দিবসে শ্রমিকদের নানা সমস্যা তুলে ধরে সরকারের কাছে তার সমাধানের দাবি জানানো হবে বিএনপির পক্ষ থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামীকাল দুপুর 2:30টায় নয়াপল্টনে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ
অনুষ্ঠিত করবে। বর্তমান শ্রম উপস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বিপুল শ্রমিক সমাবেশ এখানে ঘটবে, এই নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল প্রায় প্রতিদিনই প্রায় সপ্তাহব্যাপী তারা নানা ধরনের প্রস্তুতি নিয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্যজোট। দুপুরে জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেন ঐক্যের প্রধান সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি জানান, 16 মে রাজশাহী থেকে শুরু হয়ে সবশেষ 25 জুলাই সিলেটে বিভাগে সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। পাশাপাশি আন্দোলনকে আরও শক্তিশালী করতে জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন এবং বিভিন্ন পেশাজীবী ও সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভাও আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী অক্টোবর মাসে রাজধানীতে একটি বৃহৎ মহাসমাবেশ করার ঘোষণাও দেন তিনি। ঢাকায় নতুন শরিয়া ভিত্তিক বীমা সেবার যাত্রা শুরু করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং আকিজ তাকফুল জীবন বীমা। রাজধানীতে ইবিএল প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে যৌথভাবে উদ্বোধন করা হয় এই তাকফুল সেবা। ব্যাক এসিউরেন্স ব্যবস্থার আওতায় এখন থেকে ইবিএল গ্রাহকরা সরাসরি ব্যাংকের শাখা থেকে ইসলামী বীমা সুবিধা নিতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে 2 প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ দেশের ব্যাংকিং ও বীমা খাতের সমন্বয় আরও জোরদার করবে এবং গ্রাহকদের জন্য সমন্বিত আর্থিক সেবা নিশ্চিত করবে। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। ঢাকা শহরকে ক্লিন সিটি, গ্রিন সিটি ও দূষণমুক্ত নগর গড়তে বিভিন্ন প্রজাতির 41,565টি বৃক্ষের চারা রোপণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ঢাকা শহরে দূষণ কমানোর লক্ষ্যের জন্য বিভিন্ন প্রজাতির লতা, গুল্ম ও ঘাস দ্বারা মাটি আবৃত করা হয়েছে। এদিকে আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকাকে বাসযোগ্য রূপে গড়ে তুলতে নবায়নযোগ্য খালি জায়গায় বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করার কথাও জানান তিনি। এসব কার্যক্রম ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ধীরে ধীরে পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা শহর গড়ে তোলা সম্ভব হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1.5 ঘণ্টার ফোনালাপে ইরানের ইউরেনিয়াম নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ওয়াশিংটনকে সহায়তার আশ্বাস দেয় মস্কো। তবে ইরান তাদের পারমাণবিক ও মিসাইল সক্ষমতা কঠোর হাতে রক্ষা করা যাবে বলে হুঁশিয়ারি সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির। যুক্তরাষ্ট্রের লজ্জাজনক ব্যর্থতার পর হরমুজ প্রণালীতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলেও মন্তব্য তাঁর। বিস্তারিত জানাচ্ছেন সামিউল শিহাব। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে চায় রাশিয়া। মার্কিন স্থানীয় সময় বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে ঘণ্টা দেড়েক কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন 2 রাষ্ট্রনেতা। ফোনালাপের পর ওভাল অফিসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে টেলিফোনে তার খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। জানান, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে চলা প্রক্রিয়ায় যুক্ত হতে চায় রাশিয়া। একই সঙ্গে ইউক্রেন সংঘাত সমাধানেও পুতিনকে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে এর আগে ইরানি বন্দর থেকে নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে তেহরানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেন ট্রাম্প। এক্সিওসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আগে কিছু নিশ্চয়তা চান তিনি। ইরানের বন্দরগুলোতে ওয়াশিংটনের অবরোধ সফল হয়েছে দাবি করে তেহরানকে আত্মসমর্পণের আহ্বান জানান ট্রাম্প। তার এমন বক্তব্যের পর বিশ্ববাজারে লাফিয়ে বাড়ে তেলের দাম। এক ধাক্কায় 5% বেশি বেড়ে অপরিশোধিত তেলের দাম ছাড়িয়ে যায় ব্যারেল প্রতি $120। পাশাপাশি যুক্তরাষ্ট্রেও গত 4 বছরের মধ্যে গ্যাসোলিনের দাম পৌঁছায় সর্বোচ্চ পর্যায়ে। অন্যদিকে ট্রাম্পের এমন হুমকি উড়িয়ে দিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রচারণাকে নাকচ করে তিনি বলেন, কূটনীতিকে সুযোগ দেওয়ার উদ্দেশ্যেই সংযম ধরে রেখেছে তেহরান।
সামিউল শিহাব, RTV। গাজামুখী মানবিক সহায়তা বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। গ্রিসের ক্রিট দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 22টি নৌকা জব্দ এবং 175 জন অধিকার কর্মীকে আটক করেছে ইসরায়েল। আয়োজকদের অভিযোগ, গাজা থেকে প্রায় 600 মাইল দূরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই জলদস্যুতা চালানো হয়েছে। তবে ইসরায়েলের দাবি, সমুদ্রপথের অবরোধ রক্ষা এবং নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ। এই ঘটনায় ইতালি ও ইউরোপীয় ইউনিয়ন তীব্র নিন্দা জানিয়ে আটকদের মুক্তি ও আন্তর্জাতিক সমুদ্র আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। এই ছিল রাতের সংবাদে। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোনোভাবেই সংসদকে ব্যর্থ হতে দেয়া যাবে না, বিরোধী দলের সঙ্গে যে কোনো আলোচনায় প্রস্তুত সরকার, সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি বিরোধী দলীয় চিফ হুইপের। 5 আগস্টের পর অভিভাবকের ভূমিকায় ছিলেন রাষ্ট্রপতি, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। ধর্ম নিয়ে রাজনীতি নয়, সবার জন্য নিরাপদ রাষ্ট্র নিশ্চিত করতে চায় সরকার, বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। টানা বৃষ্টি, পাহাড়ি ঢলে হাওড়াঞ্চলে কয়েক হাজার হেক্টর জমির ধান পানির নিচে, আধপাকা ধান কেটে ফেলতে মাইকিং। এবং লাখ টাকার ঘুষে জুলাই স্মৃতি জাদুঘরে চাকরি, বিজ্ঞপ্তি প্রকাশের আগে ভাইবা, লিখিত পরীক্ষা ছাড়াই উত্তীর্ণ। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।